জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, ঘটনা অনেকগুলোই আছে। আমরা নির্বাচন নিয়ে কথা বলবো, আজকে রোডম্যাপ ঘোষণা করেছে ইলেকশন কমিশন, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু হুম। তার আগে যে প্রসঙ্গটা আজকে সকাল থেকে আমাদেরকে বেশ বিচলিত করছে, সেটা হলো যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা গোল টেবিল বৈঠক ছিল। হুম। ৭১ মঞ্চ ওরা আয়োজন করেছিলেন। কতিপয় সিনিয়র মুক্তিযোদ্ধা ছিলেন ওখানে, আমাদের সঙ্গে হুম। যোগাযোগ করেছিলেন, সম্ভবত আপনার সঙ্গে যোগাযোগ করে থাকবেন। তো তাদের সেই অনুষ্ঠানে সেটা বিষয়টা ছিল সম্পূর্ণভাবে এক আলোচনার বিষয় ছিল সংবিধান নিয়ে। সংবিধানের যে পরিবর্তনগুলি হচ্ছে, হয়তো সেটা নিয়ে আলোচনা। আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনও ছিলেন, সিনিয়র সাংবাদিকরাও ছিলেন। হঠাৎ করে সেখানে কিছু লোক মব আকারে স্লোগান দিতে যেতে ঢুকে পড়েছে হ্যান্ড মাইক নিয়ে। তারপরে দেখলাম তারা ওখানে বেশ কিছু ভাঙচুরও করলো। অনেককে উঠতে গেল, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। একজনকে দেখলাম হ্যান্ড মাইক দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিল। এই যে মব তৈরি করা, একটা সময় পরে সেখানে পুলিশ আসলো। পুলিশ এসে যারা মব তৈরি করলো তাদের কিছু বললো না, মব দ্বারা যারা আক্রান্ত হলেন তাদেরকে ধরে নিয়ে গেলেন। তো এই ঘটনা, আমার ধারণা আপনি আপনি নিজেও এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে একটা আপনার দিয়েছেন, পোস্ট দিয়েছেন। তো এই ঘটনাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন আমাদের এই সময়ে? না, এটা তো সরকারকে ডিফেম করার জন্য একটা বড় ধরনের চক্রান্ত মনে করি আমি। সরকারের ইমেজকে নষ্ট করার জন্য এখানে কে কোথায় সমাবেশ করবে সেটা সরকার থেকে তো অনুমতি নিয়ে থাকে, আর সরকার থেকে যদি অনুমতি নিয়ে না থাকে তাহলে সরকারের বাহিনী আছে, তারা বন্ধ করে দেবে। এখন এখানে এখন যদি প্রত্যেকটা অর্গানাইজেশন এভাবে যদি কোনো সমাবেশ করতে যায়, সেখানে যদি আহ, এভাবে মতামত সন্ত্রাসীরা, ট্যাগ সন্ত্রাসীরা যদি আক্রমণ করে, তাহলে তো জগতে কোথায় কিছু হতে পারবে না। এটা এটা তো সরকার যে বলছে ডে ওয়ান থেকে আমরা মত প্রকাশে বিশ্বাসী, সেটার জন্য একটা মারাত্মক হুমকি। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকার তো এদের কাউকে বলে নাই যে তোমরা গিয়ে এটা করো। এটা যারা করছে অতি উৎসাহী লোকেরা করেছে। এবং যে লোকটার নাম এখানে এসেছে, আমি ওনার ওনার নাম বোধহয় সাকিব, বোধহয় এই জাতীয় একজন লোক নাম নাম এসেছে। দেখেন সোশ্যাল মিডিয়ায় ওনার নামে প্রচার হচ্ছে, ছবিগুলো বের হচ্ছে। একটা ছবি হচ্ছে ডাকসুতে যে নির্বাচন করছে, যে ভিপি পদে এবং সেক্রেটারি জি, পদে ফরহাদ, আহ ভিপি পদে যে ছেলেটার নাম আমার মনে পড়ছে না, কাইয়ুম জি এস বোধহয়। পদে- হ্যাঁ, সাদেক কাইম। সাদেক কাইম। সাদেক কায়ুম এবং জিএস যে হ্যাঁ, ফরহাদ, এই হ্যাঁ। দুইজনের সঙ্গে তার ছবি দেওয়া, মানে তার হুম, সে হুম। এদেরই ঘনিষ্ঠ লোক বলে দেখাচ্ছে। এবং জামাতের আমিরের সাথেও তার ছবি, তিনটা ছবি এসেছে। এবং জামাতের পতাকা উড়িয়ে এই লোক মিছিল করছে, সেই ছবি আছে। তাহলে এখানে এরকম একটা ক্রুশিয়াল একটা নির্বাচনের কালে জামাতে যে যে দুইজন বা ছাত্র শিবিরের দুইজন প্রতিনিধি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের ভালো ফিল্ডও আছে। তাহলে এটা তো তাদেরকে ড্যামেজ করা। এবং তাদের প্রতিপক্ষ এরকম দেখাতে পারছে, দেখো জামাত যদি ক্ষমতায় আসে, ছাত্র শিবির যদি ক্ষমতায় আসে, মত প্রকাশের স্বাধীনতা কোথায় যাবে। এই লোকগুলা ঢাকা ইউনিভার্সিটি ভিপি প্রার্থী এবং সেক্রেটারি প্রার্থীর এই লোক ঘনিষ্ঠ লোক। তাহলে ওদের 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 পৃষ্ঠপোষকতা ছাড়া তো এটা হতে পারে না। তো এই সেন্সে আমি হুম, হুম। বলবো যে এটা কিন্তু জামাতের জন্য ড্যামেজ, এটা সরকারকে ড্যামেজ। আর দ্বিতীয়ত, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আছে, সরকার বলেছে। সেই জায়গায় যদি এটা হয়ে থাকে, তাহলে এটা আরেকটা আরেকটা বার্তা দিচ্ছে যে আসলে মত প্রকাশের স্বাধীনতা নাই, এখন যেখানে যা ইচ্ছা তাকে ধরে নেওয়া যায়, কথা বলা যায়। আপনি বলছিলেন যে আপনাকেও আমন্ত্রণ জানিয়েছিল, আমাকেও আমন্ত্রণ জানিয়েছিল। আমি ভাই সাংবাদিক, সাংবাদিকতার অর্গানাইজেশনের বাইরে কোথাও আমাকে দাওয়াত দিল আমি এগুলো অ্যাভয়েড করি। কারণ আমি আমি কোনো রাজনৈতিক গন্ধওয়ালা কোনো অর্গানাইজেশনে যেতে চাই না। ইভেন সেটা মুক্তিযোদ্ধাদেরও হয়ে থাকলো। আমি তো অ্যাক্টিভিস্ট না যে আমি কোথাও গিয়ে এই ধরনের অনুষ্ঠানে অংশ নেব। তো আমার তরফ থেকে আমি এটা অপারগতা দেখিয়েছি। কিন্তু যারা গিয়েছে আমি মনে করি না যে তারা অন্যায় করেছে কেউ। সে তার 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 মত প্রকাশের স্বাধীনতা আছে, গেছে। আমি যাই নাই, আপনি যান নাই, বা আরেকজন যান নাই, অনেকে তো গেছে। এখন এখন এই যাওয়াটা তো কারো অপরাধ না। অপরাধ হচ্ছে যে সেখানে গিয়ে যদি তারা এমন কোনো বক্তব্য দিয়ে থাকে। তো ওরা তো বক্তব্য দিতে পারে নাই, বলতেছে যে এরা আওয়ামী লীগ এবং যুবলীগকে প্রতিষ্ঠা করার জন্য এসেছে।
আমি বুঝি না লোকজনকে এত বোকা নাকি যে আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার একটা বড় সম্পদ, এটা ট্রেজার না, এটা এটা গুপ্ত মানে খনি। এবং আওয়ামী লীগ উনার হাত থেকে তো এখনো যায় নাই। আর যুবলীগ হচ্ছে যে ওনার ফুফাতো ভাইয়ের খনি। এরা এগুলাকে নিজেদের হাতে রেখেছে। তো এরা কেন অমুকেরা তমুকের এই দায়িত্ব দেবে যে তোমরা যাই আমাদেরকে উদ্ধার করো? ওদের কি নিজস্ব ইয়ে নাই? যাই হোক, এটা আমার আর মতামত আর কি। লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, অনেক আগেই বহিষ্কৃত, এবং লতিফ লতিফ, সিদ্দিকীকে আমি জেলেও নেওয়া আমি হয়েছিল। আমি খুব ইয়ে করছি, ভেরি রিসেন্টলি ওনার সাথে আমার দেখা হয়েছিল। ওনার স্ত্রী আমার বোন হন। আমরা চিটং এর লোক। আমরা একসঙ্গে আমরা চিটং সমিতিতে একসঙ্গে কাজ করেছি চিটং উন্নয়নের জন্য। তো আমরা দুলাভাই ডাকি তাকে একটু। মানে এই উনি অসুস্থ লোক এবং আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নাই এই মুহূর্তে। তো তাকে হেনস্থা করার কোনো মানে নাই। যে মত প্রকাশের জন্য এক জায়গায় গিয়েছে, যাকে যদি ধরে নেওয়া এখান থেকে, এটা এই এবং যারা গিয়েছে তাদেরকে আটক করে নেওয়া, এগুলো আমি মনে করি যে চূড়ান্ত ভাবে ডক্টর ইয়ে সরি এই ইউনুসের ইমেজকে এখানে নষ্ট করছে। যারা এটা করছে তারা ডক্টর ইউনুসের ইমেজকে নষ্ট করছে, এবং তারা প্রথমত এবার জামাতের ইমেজও নষ্ট করলো ডাকসু ইলেকশনকে সামনে রেখে। সো এটা খুবই জি। উদ্বিগ্ন, এটা দিয়ে অন্যদেরকেও বার্তা দেওয়া যে তোমরা কথা বলো না। এটা আপনার প্রতি বার্তা হতে পারে, আমার প্রতি বার্তা হতে পারে, তুষার ভাইয়ের বার্তা হতে পারে, আরো কয়েকজনের প্রতি বার্তা হতে পারে যে কথা বলো না। তাহলে ওনারা এখানে আরেকটা ওনারা জিনিস, একটা আমি আমি আরেকটা হুম, কথা বলি আপনাকে এখানে এই ফাঁকে। আমি আজকে দেখেছি, এটা আমি আসলে ইগনোরই করতাম, কিন্তু আমি মনে করি আলোচনা করার একটু দরকার আছে। হুম, আমাদের ওই যে ফ্রান্সের থেকে এক ভদ্রলোক, তার নাম আমি উচ্চারণ করতে চাই না, সে দেখলাম একটা আপনার পোস্ট দিয়েছে, আমাদের তিনজন, আপনি, আমি এবং ডক্টর আব্দুল তুষার, আমাদের ছবি সহ যে একটা ছবি ছিল, ওটাই দিয়ে দেখছে এদেরকে এখনই গ্রেপ্তার করা নাকি খুব জরুরি। সে এরকম ভাবে বলছে। তো উনি কি অথরিটি নাকি? উনি কে? ওই ভদ্রলোক তো দেশে কোন আসে না, বিদেশে বসে সে দেশের এটা মধ্যে কোন এটা প্রথমত হচ্ছে কোন আইনে গ্রেপ্তার করবে? তাহলে শেখ হাসিনা যে আইন করে গেছে বিশেষ ক্ষমতা, সে ক্ষমতা আইনে তাহলে তাহলে সে সমর্থন করছে শেখ হাসিনার আইনগুলো। বঙ্গবন্ধু যে আইন করে দিয়ে গেছিল, যেগুলো তারা সমালোচনা করে, সেই আইনে। এছাড়া তো কি, আমি তো কোনো অপরাধ করি নাই। আপনি কি অপরাধ করছেন আমি জানি না, তুষার ভাই কি অপরাধ করেছে জানি না। জুলাইতে আপনি কথা বলেছেন, আমি জুলাইয়ের পক্ষে কথা বলেছি, তুষার ভাই কথা বলেছে। বরং সে জুলাইয়ের বিরুদ্ধে প্রথমে ভিডিও করেছে, বলছে এটা শেখ হাসিনার ষড়যন্ত্র। এই লোকের নাম উচ্চারণ করেন নাই। সেই লোক জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে যে বক্তৃতা দিয়েছে সেই ভিডিও তার আছে এখনো। এই লোক সেই লোক যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলেছে, সেই সংখ্যা আছে। সে এখন নিজে আবার এটা অস্বীকার করে। এই লোক সেই লোক যে শাহবাগ আন্দোলন করেছিল। আমরা তো শাহবাগের সমর্থক হয়ে সেখানে গিয়েছিলাম। শাহবাগের আন্দোলনের প্রধান উস্কানিদাতা তো এরাই। এরাই এখন আবার শাহবাগকে গালি দেয়। এর এর আপনি আরেকদিন কোথায় জানি বলেছেন এর মানসিক সমস্যা আছে। তার সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে বহুবার। আমরা একসঙ্গে একটা জিম করতাম, সরাসরি বলি সোনারগাঁয়ে জিমে সেও দেখা হতো আমার সাথে। আমিও যেতাম। আমরা শেখ হাসিনার সমালোচনা বহুবার করেছি, একসঙ্গে সুর মিলিয়ে করেছি। কিন্তু তার মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে তার এই যে ফ্যান ফলোয়ার ক্রেজিনেস। আমি আমি কাল পরশু একটা ভিডিও দেখেছিলাম যে একটা রাখাল ছেলে, আপনি দেখেছেন কিনা জানি না, একটা রাখাল ছেলে কতগুলো ছাগল পেছন, একদল ছাগল তার পেছনে, এবং একটা অগ্নিকুণ্ডে সে বৃত্তে ঘুরলো ওই ওই রাখাল ছেলেটা এদেরকে নিয়ে তাকে ফলো করছিল। হ্যাঁ, তাকে জি। ফলো করে তাকে ফলো করে ওই অগ্নিকুণ্ডের চারপাশে এই ছাগলগুলো ঘুরলো। এবং একটা সময় সে এই এই রাখাল ছেলেটা ওইখান থেকে সরে গেল, এবং দেখা যাচ্ছে যে এই ছাগলগুলো এই বৃত্তাকারে অগ্নিকুণ্ডের চারদিকে ঘুরতেছে। এবং এই যে এই দৃশ্যটার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে পিনাকির কথা, যে পিনাকি যার নাম উচ্চারণ করতে আপনি দ্বিধা করছেন। আমার আমার আম- আমার মনে হচ্ছিল যে পিনাকি নিজেই এটাই মনে করে যে তার যে ফলো করছে তারা বোধহয় এই ছাগল প্রকৃতির লোক। এই ছাগলগুলোকে সে যেটা বলবে সেটাই করবে। ছাগলগুলোকে বলবে 32 নাম্বার আক্রান্ত করবে। ছাগলগুলোকে বলবে অমুকের এই কর।
সেই করবে, ছাগলগুলোকে বলবে যে ডক্টর ইউনূস খারাপ, তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে গালাগালি করবে। এই লোক দেখেন সে আসলে কি চায় আমি সেটাই বুঝলাম না ভাই। তোমার, আমি আরেকদিন তাকে একটা ভিডিওতে বলেছি যে পৃথিবীর অন্যান্য দেশে যাদের ফ্যান ফলোয়ার বাড়ে তাদের একটা রেসপন্সিবিলিটি বাড়ে, তারা এই লোকগুলোকে দিয়ে সমাজের উন্নয়নমূলক কাজ করতে চায়, যে আমার ফলোয়াররা এই কাজটা করুক। আর সে এই লোকটা একটার পর একটা ধ্বংসাত্মক কাজ করা ছাড়া কোনো, তার কোনো ভালো নির্দেশনা নাই। সে ডক্টর ইউনূসকে গালাগালি করে, সে আসিফ নজরুলকে মা মাসি ধরে গালাগালি করে। সে গালাগালি করে না এমন কে আছে? সে বিএনপি নেতাদের তারেক রহমানকে গালাগালি করছে, তারপর সালাউদ্দিন ভাইকে গালাগালি করছে, মির্জা আব্বাসকে গালাগালি করছে, সবাইকে গালাগালি করছে, ইভেন জামাতের আমিরকেও গালাগালি করে আবার তার পা চাটে। সো এই যে এটা মেন্টাল রোগ ছাড়া আমি তো আর কিছু দেখি না। আমি পার্সোনালি তাকে একদিন জিজ্ঞেস করলাম, তার সাথে আমার যোগাযোগ আছে, আমি তাকে বললাম যে ভাই এখন তো হাসিনা নাই, এখন বাইরে থেকে কি লাভ, দেশে আসেন। এই যে ডক্টর ইউনূস যে ভদ্রমহিলাকে স্বাস্থ্য খাতের দায়িত্ব দিয়েছে, এই মহিলার তো কোনো অভিজ্ঞতা নাই। আপনি স্বাস্থ্য খাতটাকে একটু দেখেন, তাদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো আছে, আপনি যদি স্বাস্থ্য খাতের দায়িত্বটা নেন তাহলে ভালো করতে পারেন। সে আমাকে বলছে যে আপনি কি মনে করেন যে আমাকে এই দায়িত্ব দেবে? আমি বললাম যে কেন দেবে না, আমি তো মনে করি দেবে, বিএনপিও দেবে আপনাকে, আপনি যদি চান। কয় না, আপনার ধারণা ভুল। তো আমার মনে হচ্ছে তার একটা ফ্রাস্ট্রেশন জাগছে, যে সে আশা করেছিল ডক্টর ইউনূস তাকে হেলিকপ্টার পাঠিয়ে নিয়ে আসবে, এবং এই যে তার ফ্যান ফলোয়াররা এখানে আন্দোলন করবে যে ইউনূস ফিনাকিকে কেন আনো না। এই ধরনের একটা ফ্যান্টাসিতে ভুগে সে এইগুলো করছে। আমি তাকে হাত জোড় করে অনুরোধ করব, ভাই এইগুলা ছাড়েন। আপনার যেহেতু একটা সুনাম আপনি অর্জন করেছেন, ফ্যান ফলোয়ার আছে, এই দেশটাকে উন্নয়নের জন্য কিছু কাজ করেন। আমার ফ্যান ফলোয়ার পালার দরকার নাই, আমি ভিউ ব্যবসা নিয়ে করি না, আমার ওই ওই ফলোয়ার ব্যবসা করি না। আপনি এটা করছেন খান, কিন্তু জাতির জন্য একটা কিছু করেন। আপনি শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছেন, সেটাতে কি কেউ কোনোদিন আপনাকে কেউ কিছু বলেছি, বা আপনি বলেছেন অন্য কেউ বলেছে? আপনার খুশি আপনি আন্দোলন করেছেন, আপনি করেন, কিন্তু মানুষগুলোকে ভালো কাজে দেন। ডক্টর ইউনূস একটা একটা অভ্যুত্থান হয়েছে, আমাদের ছেলে মেয়েরাই তো এইসব অভ্যুত্থান ঘটিয়েছে। এই এই লোক অভিযোগ করেছে এদের নাকি আমরা সন্ত্রাসী বলেছি, একটা প্রমাণ সে কোথায় দেখাতে পারবে? মানে মিথ্যাচারের একটা সীমাহীন মিথ্যাবাদী সে। এই এই লোকগুলো মানুষগুলোকে উত্তেজিত করে একজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য, এবং এইভাবে মানুষ, এবং তাদের আরেকজন হত্যা করার মেসেজ দেয়, একে হত্যা করো, আর ও মেসেজ দিয়ে কি এদেরকে বলবেন? জেলে নাও। তো এদের কাছ থেকে আসলে আমাদের রাষ্ট্র কিভাবে, সোশ্যাল মিডিয়া কিভাবে, আমি আমি খুবই মানে হতাশ যে বাকিগুলোর কথা বললাম না, সে একটা শিক্ষিত লোক, একটা শিক্ষিত লোক হয়ে এত নিম্ন স্তরে কিভাবে নামতে পারে? সে একের জি। পর এক আমাকে বহুবার আক্রমণ করেছে, আক্রমণের পর আমিও কথা বলেছি, ভাই এগুলা তো ছাড়েন, ভালো কিছু করেন। কিন্তু না, এই এই ছাড়া মনে হচ্ছে তার এগুলা। আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের তিনজনের ছবি ব্যবহার করেছে সে, তার ফেসবুক ফেসবুক পেজে আপনি যান, তার বাকি স্ট্যাটাস গুলোতে কেউ মানে থুতু ছিটতেছে, কেউ দেখেও না। সে আমাদের ছবি ব্যবহার করে এখানে ব্যবসা করতেছে, এবং এই এই পর্যন্ত দুইবার আমাদের ছবিটা ব্যবহার করছে, সেখানে কত হাজার লাইক দেখেন, কত হাজার লাইক কমেন্ট। তো লাইক কমেন্ট মানে তার ব্যবসা, সে আমাদেরকে নিয়ে নিজের ব্যবসা করতে চায়। এখন জি। তার এটুকু কাণ্ড জ্ঞান নাই যে সে তার ওইগুলা নিয়ে আমাদের ড্যাম কেয়ার, তার এগুলা দেখার টাইম নেই আমার। এবং সে সে আশা করেছিল যে তার এগুলা নিয়ে কথা বলবো, আরেকটা বিবৃতি দিব, ওই যে পাল্টাপাল্টি ব্যবসা চলবে তার, তারে গণার টাইম আছে ভাই? তুই তোর কাজ কর, তুমি তোমার কাজ করো, তুমি কিভাবে ভালো কাজ করবা, দেশের কাজ করবা সেটা করো। তুমি একটা বিপ্লবে ভালো ভূমিকা রেখেছো, সেটা আমাদের সরকার, বিরোধী দল সবাই স্বীকৃত, তো করো সেটা। এখন দেশে এসে ভালো কিছু করো, আসো না কেন? শেখ হাসিনা তো তোমাদের জন্য আজরাইল ছিল, সে তো নাই। তোমাদের জন্য ডিজিএফআই, তোমাদের জন্য আজরাইল ছিল বলতা, এবং ভারত দিয়ে পালাইছো, তোমাকে ভারতের রয়ের এজেন্ট বলে কেউ কেউ। আমি রয়ের এজেন্ট বলতে চাই না, কিন্তু তুমি নিজে বাধ্য করছো যে তুমি আসলেই রয়ের এজেন্ট। তুমি চাচ্ছ এই দেশটা তছনছ হয়ে যাক। এই দেশটা তছনছ হয়ে গেলে এই ইন্ডিয়া আমাদের এখানে ইন্টারভেন করতে পারে, ইন্ডিয়া আমাদের এখানে হস্তক্ষেপ করতে পারে। তুমি আসলে সেটাই চাচ্ছ। তোমাকে যে রয়ের এজেন্ট বলে, ভারতীয় দালাল বলে, এমনি এমনি তো মানুষ বলতেছে না। এবং আমি আমাদের তার ফলোয়ার যারা আছে তাদেরকেও বলবো, ভাই অন্ধত্বের একটা সীমা আছে।
আপনি তার তার ইয়ে দেখে অন্যদের গালাগালি করবেন, কি কারণে করবেন সেটার একটা রিজন দিয়ে করেন। এই দেশে এই জুলাই বিপ্লব যারা সমর্থন করেছে আপনি তাদেরকেও গালি দিচ্ছেন, তো তাহলে আপনি কি পাচ্ছেন আপনারা? এটা আপনাদের জি আপনাদের আসল উদ্দেশ্য কি? আপনারা কি ডক্টর ইউনূসকে সফলতা দেখতে চান? আপনারা কি চান যে ফেব্রুয়ারিতে একটা ভালো ইলেকশন হোক, আমাদের জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করে একটা রোড, একটা ইয়ে যাক? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে রাজনৈতিক দলগুলোকে আসবে, ক্ষমতায় আসবে আমরা আশা করছি, হয় বিএনপি আসবে নয় জামাত আসবে, এই তো। এনসিপি আসার তো আমি পার্সোনালি কোনো সম্ভাবনা দেখি না। তো এই যে দুইটা দল যদি আসে, এরা এসে কি করবে? যে এনআরকি তৈরি করে রেখেছে, এবং বিএনপিও কিছু এটা নিয়ে বলতেছে না, এবং এই জামাতও কিছু বলে না, এবং ডক্টর ইউনূস তো বলছে। আমি তো মনে করি ডক্টর ইউনূস যদি একটা ঘোষণা দেয়, তোমরা যদি এই এনআরকি চালাতে থাকো তাহলে আমি ক্ষমতায় থাকবো না, আমি আমি ছেড়ে চলে গেলাম, কালকে এটা বন্ধ হয়ে যাবে। কারণ তাকে জি যারা রাখছে, জামাত, বিএনপি, অন্যরা, তারা তো বলবে যে ভাই আপনি না, বিশেষ করে জামাত, যে ভাই আপনি চলে গেলে তো আমাদের রাজত্ব শেষ হয়ে যায়। এবং ডক্টর ইউনূস কেন এই কথা বলেন না, এই রাগটা করেন না, আমি জানি না। উনার ইমেজ কি বাড়ছে? উনাকে তো মব মবের যত বদনাম এটা তার উপরেই যাচ্ছে, তাই না? জি। আচ্ছা, আমরা আমরা শেষ প্রশ্নটা করি, একটু ছোট করেই বলেন এটা। এটা হলো, আজকে দেখলাম আমরা নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করলো। এই যে হুম, বললো যে মানে মানে তারা কিভাবে নির্বাচন করবে না করবে এগুলো বললো। কিন্তু এদিকে দেখলাম আবার এনসিপি খুব দ্রুত এটার প্রতিক্রিয়া দিল। এনসিপি হুম। বললো যে, যদিও ওরা বলেছে 2 মাস আগে তারা তফসিল ঘোষণা করবে, কতগুলি ভোট কেন্দ্র, কিভাবে ভোট কেন্দ্র হবে, এগুলি বললো। এনসিপি বললো যে জুলাই সনদ ঘোষণার আগে এই যে হুম। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, এটা নাকি প্রতিশ্রুতি ভঙ্গের সামিল। তো এটা কার কাছে কে প্রতিশ্রুতি করেছিল, কি ভঙ্গ করলো? আর এই রোড ম্যাপের কারণে কি নির্বাচনের ব্যাপারে আপনার আশাবাদ বেড়েছে কিনা? আমি আশাবাদী। আমি আমি চাই যে ইলেকশনটা যেভাবে হোক আমাদের সবার সহযোগিতা করা উচিত। আমি তো আমরা রাইট। যে আমি আপনি তুষার ভাই যেদিন একসাথে বসলাম, আমাদের তো সেটাই সেটাই আমাদের ইয়ে ছিল। এরা যে দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা চাচ্ছি ডক্টর ইউনূসকে হাতকে শক্তিশালী করে কিভাবে একটা ইলেকশন হয়ে যায়, আমরা সেটাই চাই। আমাদের আমরা কেন দেশের ধ্বংস চাইবো? আর দেশের ধ্বংস যদি কেউ যদি না চায়, তাহলে তো নির্বাচনই চাইবে। এবং বিএনপি বলছে নির্বাচন চায়, জামাত বিএনপির নির্বাচনের বিরুদ্ধে তো এখনো কোনো কথা বলে নাই। তাদের স্ট্র্যাটেজি নিয়ে ইয়ে থাকতে পারে, আমার মনে হয় যে বিতর্ক এনসিপিও থাকতে সেটা পারে, মেনে রাইট। নেবে। এবং এই রাইট। রোডম্যাপ নিয়ে সবাই একটু পজিটিভ দৃষ্টিতে দেখা উচিত, ডক্টর ইউনূসকে হেল্প করা উচিত। দেখেন, ইলেকশন কমিশন তো নিজে নিজে কি করবে? তার যেমন ক্ষমতা আছে, তাকে সরকার এবং রাজনৈতিক দল সবাই হেল্প করতে হবে। এবং স্টেক হোল্ডাররা যদি এক একজন এক কথা বলে, তাহলে ইলেকশন কিভাবে হবে? আমি ইলেকশন কমিশনের উপর আমার খুবই আস্থা আছে, নাসির সাহেবের উপর আমার খুব আস্থা আছে। আপনি বলতে পারেন চিটং এর লোক এই জন্য কিনা, সেটাও বলতে পারেন। আমাদের চিটং এর লোক প্রধান উপদেষ্টা, আমাদের বদ্দার উপর যেমন আস্থা আছে, তেমনি আমাদের বদ্দা যারা নিয়োগ দিয়েছে তার উপর আমার আস্থা আছে। আমি সত্যিকার অর্থে বিশেষ করে ইলেকশন কমিশন, প্রধান ইলেকশন কমিশনের উপর বড় আস্থা রাখি। উনি একটা সুন্দর নির্বাচন দেবেন, এবং উনি ব্যক্তিগতভাবে আমি জানি উনি ভালো মানুষ। জি জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে মব সংস্কৃতি, মব ভায়োলেন্স, এটা আসলে এখন কিন্তু আত্মঘাতী মানে একটা চেহারা পেয়ে বসেছে। কারণ যে লোকটা এর নেতৃত্ব দিয়েছে তিনি জামাতের সঙ্গে সংশ্লিষ্ট। এবং এটা যদি এটাই হয়, তাহলে তো ওনার নিজের দলেরই এতে ক্ষতি হবে। আবার সরকারেরও মানে আপনার যে ইমেজ আছে সেটা নষ্ট হবে। তো এগুলো কেন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা চাইবো যে এই ধরনের মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা যেন অবাধ হয়, সেটা যেন বাধাহীন হয়। আগামীতে আমরা সামনের দিকে, সামনে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমরা নির্বাচনের দিকে এরকম। জনাব ইলিয়াস খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আমি একটা লম্বা ভূমিকায় দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি, যে যাতে নাকি আপনাকে বারবার আমার থামাতে না হয়। হুম, হুম, আপনি হুম। আপনার মতো করে ব্যাখ্যা করবেন। আমি প্রথমে জেনে যাচ্ছি যে আপনি কি নির্বাচনে হাওয়াটা টের পাচ্ছেন? আমি আমি টের পাচ্ছি। আপনি আজকে যে এনসিপি বক্তব্য দিয়েছে যে ডেট নিয়ে তাদের কোনো আপত্তি নেই, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন, বাট তারা সেই আগের মতোই যে বলছে যে বিচার এবং কি বলে যে সংস্কার একটি রোডম্যাপ, সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। বিচারের বিষয়টা আমি একটু বলি। গত 15.5 বছরে
সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কিন্তু বিএনপি, এবং তারপরে হচ্ছে জামাত। সুতরাং তারা এমন একটি ধারণা দেয়া হচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপি আসলে বিচার করবে না। বিএনপি সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। তারা তো, আমাদের ছাত্র বন্ধুরা তো 36 ডেজ আন্দোলন করেছে, 37 দিন আন্দোলন করেছে। বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে 15.5 বছর ধরে। সুতরাং বিএনপি তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বিএনপি আসলে বিচার করবে না এটি বলার কোনো সুযোগ নাই। বাট এটি হচ্ছে একটি তাদের কৌশল। যেমন বলছে যে বিএনপি অনেক সংস্কারে এক হচ্ছে, সংস্কার প্রশ্নে এক হচ্ছে না। বিএনপি কিন্তু অধিকাংশ সংস্কার প্রশ্নে এক হয়েছে, এবং যে সংস্কারগুলো এখন প্রস্তাব দেয়া হয়েছে বা যেগুলো গৃহীত হচ্ছে, এটি কিন্তু বিএনপি 2.5 বছর আগে দিয়েছিল। সুতরাং এটি হচ্ছে বিএনপিকে মেললাইন করার একটি চেষ্টা। আপনি দেখবেন যে এখন যদি আপনি ফেসবুক সহ নানা যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে কিন্তু বিএনপিকে নানাভাবে যত রকম পন্থা আছে সেটি প্রয়োগ করেই তারা কি বলে যে লিখছে, কথা বলছে। আপনি দেখুন, একটি বিষয় আপনি দেখুন, বিএনপির ব্যাপারে বলা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করছে। আপনাকে শুধু একটি উদাহরণ দিব, নিশ্চয়ই আপনার মনে আছে, শেখ হাসিনা একজন পিওন, নামটা আমি ভুলে গেছি, তিনি বলেছেন যে 400 কোটি টাকা মালিক হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন খোদ। আর আমাদের যে বন্ধুরা রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি, আমরা দেখেছি এই বন্ধুদের একজন উপদেষ্টা যিনি আছেন এখন, স্থানীয় সরকার উপদেষ্টা, তার একজন পিএস ছিলেন, তিনি কিন্তু অল্প কিছুদিন দায়িত্বে ছিলেন, পিএস অর এপিএস, আমার মনে হয় এপিএস। এর মধ্যে তিনি কয়েকশো কোটি টাকা কামাই করেছেন, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে তাদের কিন্তু প্রতিনিধি আছে। তাদের বিরুদ্ধে নানা অন্যায় দুর্নীতির অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং একটি পক্ষ, আপনি যেটা বলেছেন সেটি যৌক্তিক কারণ আছে। কারণ দেখবেন যে বিএনপির বাইরে এবং বিএনপির সঙ্গে থাকা কিছু ছোট ছোট দল যারা গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করেছে, এর বাইরে গিয়ে কিছু দল নানা শর্ত দিয়েছে। ফার্স্ট শর্ত দিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। এটা কিন্তু তারা দীর্ঘদিন বলেছে। কেন হতে হবে? তারা দেখবে যে নির্বাচন কমিশন পাশ করে কিনা, পরীক্ষায় পাশ করে কিনা, এই জন্য স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। তো দেখুন, যদি স্থানীয় সরকার নির্বাচন দিত, অনেক দল আছে এখন যারা আন্দোলন করছে, এরা কিন্তু কোথাও একটি মেম্বার চেয়ারম্যান আসন পাওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে যদি তারা না পায়, তাহলে কি বলবে যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে? নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ার ফল কি হবে? বলবে যে আরেকটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই নির্বাচন কমিশন তো পরীক্ষা করার কিছু থাকবে না, তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে না। তারপর এখন বলছে পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চায়। পিআর পদ্ধতি নির্বাচন কেন? এটা কিন্তু সবাই বোঝে যে অনেক দল আছে যারা পিআর পদ্ধতি এখন চাচ্ছে। যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয়, নট লাইক হাসিনা, যদি নির্বাচন সুষ্ঠু হয়, কোথাও একটি আসনে জেতার সম্ভাবনা খুব কম, বাট 1-2-3% ভোট কিন্তু তারা পাবে, এবং পিআর পদ্ধতি হলে তারা কিন্তু কয়েকটি আসন পাবে। এই কারণে এখন পিআর পদ্ধতির কথা বলছে। বাট বাংলাদেশের প্রেক্ষিতে কি পিআর পদ্ধতির সুযোগ আছে, বা কতটুকু সুযোগ আছে? আপনি দেখবেন যে ল মেকার যারা, আপনি তো যান বাইরের দেশে, যা ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রকে আমরা ফলো করি যুক্তরাজ্যে, সেখানে ল মেকার যারা, তারা শুধু সংসদে আইন পাস করবেন, আর কিছু করবেন না। কিন্তু কোন রাস্তার টেন্ডার কে পাবে, কয় কেজি গম কে পাবে, অন্যান্য যে অনেক বিষয় আছে যেগুলো তারা সরাসরি তারা ইন্টারফেয়ার করে। কিন্তু উন্নত দেশে কিন্তু সেই সুযোগ নাই। পিআর পদ্ধতি সেই সব দেশে খাটে। আমাদের দেখুন, আমাদের এই সাবকন্টিনেন্টে শুধু পিআর পদ্ধতি আছে নেপালে কিন্তু কিছুদিন পর পরই সরকার পড়ে যায়, আপনি জানেন। আরেকটি আছে ইসরায়েলে পিআর পদ্ধতির কুফল কি? আমি এই যে আজকে যে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এটা কিন্তু পিআর পদ্ধতির কারণে এইভাবে অনেক ফান্ডামেন্টালিস্ট পিআর পদ্ধতির কারণে, জায়নবাদী অনেক ফান্ডামেন্টালিস্ট, তারা কিন্তু সরকারের অংশ হয়েছে। তারা থ্রেট দিচ্ছে যে তোমরা গাজা দখল করো, না হলে আমরা সরকার ভেঙে দেবো। তারপরে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে। সুতরাং পিআর পদ্ধতি বাংলাদেশে এখনো সেই পরিবেশ। নাম্বার 2, এটি তো আইন থাকতে হবে, আইন পাস করতে হবে, পার্লামেন্টে আইন থাকতে হবে। সেই আইন তো এখনো হয়নি। সুতরাং আমি যদি গায়ের জোরে বলি, যেমন বিচার প্রক্রিয়া বলে, বিচার শেষে যতগুলো মামলা হয়েছে এ পর্যন্ত এই আওয়ামী লীগের পতনের পরে, সেই মামলা নিষ্পত্তি করতে কিন্তু বহুদিন লাগবে, কত বছর লাগে আমরা জানি। কারণ নিশ্চয়ই আমাদের চোখের সামনে উদাহরণ আছে যে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিল 2009 সালে ক্ষমতা এসেই। তারা কিন্তু তারা কত অ্যাডামেন্ট ছিলেন, মিথ্যা সাক্ষী দিয়ে নানা কিছু করে যুদ্ধাপরাধী ধরে তারা ফাঁসি দেওয়ার নানা চেষ্টা করেছে। তারা কিন্তু সেই তথাকথিত বিচার শেষ করে যেতে পারেনি। সুতরাং
বিচার শেষ হলে নির্বাচন হবে, পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না, এগুলো বলার কোনো না না, সুযোগ নেই। তাহলে আমি 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 এখানে একটু থামাই তাহলে। এখানে জি কয়েকটা জিনিস কিন্তু আমার মনে পাল্টা প্রশ্ন। প্রথমে জি আপনি বললেন যে আপনি নির্বাচন নিয়ে আশাবাদী, আবার জি তারপরে বললেন যে বিচার, এখন কয়েকটা দল তো শর্ত হিসেবে বিচার দিয়েছে। তারা জি বলছে যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধান পরিবর্তন করলে তারপরে তারা নির্বাচন যাবে, আর বিচারটা ওই সময় শেষ হবে না। তাহলে তারা যদি নির্বাচনে অংশ না নেয়, ধরা যাক কথার কথা, হাইপোথেটিক্যাল, যদি জামাত নির্বাচনে অংশ না নেয়, যদি এনসিপি নির্বাচনে অংশ না নেয়, তাহলে নির্বাচনটা কিভাবে হবে? এখানে এনসিপি কোনো ফ্যাক্টর না, জামাত একটি ফ্যাক্টর। বাট আমি যতদূর জানি বা আমরা দেখেছি ইতিহাস যদি ঘাটি, জামাত কিন্তু নির্বাচনমুখী দল। তারা কিন্তু সবসময় নির্বাচনে অংশ নিয়েছে। সুতরাং এখন রাজনৈতিক কারণে অনেক কিছু বলছে, বাট তারা তো গণতন্ত্রের জন্য তারাও লড়াই করছে দীর্ঘদিন। তারাও চায় একটা নির্বাচন হোক, আমি আমি এটা মনে করি। কিন্তু রাজনৈতিক ময়দানে কিন্তু সারফেস লেভেল থেকে অনেক কথা হয়। এই যেমন এই দাবি থেকে কিছু সরে আসছে, এই যে স্থানীয় সরকারের নির্বাচনের দাবি ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে, সেই দাবি হুম। থেকে কিন্তু জামাত সরে আসছে, এনসিপিও সরে আসছে। অন্যান্য দলও কিছু কিছু দল, যেমন এই চরমনাই পীর সাহেবের যে দল আছে, তারা কিন্তু সারা জীবন আওয়ামী লীগের সঙ্গে ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। তো হঠাৎ করে বরিশালে, আপনার মনে আছে, বরিশালে তাদের মেয়র ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন, মনে হয় হ্যাঁ, পীর সাহেবের ছোট। শারীরিক ভাবে প্রহিত হয়েছে, হ্যাঁ, চট্টাপা হ্যাঁ, খেয়েছে তা আর কি। না, অনেকে দুষ্টুমি করে বলেন দান্দার শহীদ, তার দুটি দাঁত ফেলে দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। এই জন্য এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে এবং নানা প্রচারণা চালাচ্ছে যাতে নির্বাচন না হয়। হুম, বাট হুম, গণতন্ত্রপন্থী যে দলগুলো, দিন শেষে তাদের উপলব্ধি, নির্বাচনের কোনো বিকল্প নাই তো। আপনি নির্বাচন না করে দেশ কিভাবে চালাবেন? এই দেশ, আপনি দেখুন 400 বেশি আন্দোলন হয়েছে। এই যে একটি কলেজের ছাত্ররা 5 দিন ঢাকা কলাপস করে রেখেছে, তারা কলেজে ভর্তি হয়েছে, তিতুমির কলেজ ছাত্ররা, তারা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায়, নিশ্চয়ই আপনার মনে আছে, এই নিয়ে তারা আন্দোলন করেছে। এই এই আমাদের ছোট্ট শহরটির 5 দিন পর্যন্ত তারা কলাপস করে রেখেছে। তারপর দেখুন প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টার বাড়ির দেয়াল পর্যন্ত চলে যায় আন্দোলনকারীরা। এবং কোনো আন্দোলন হলেই আগে ঢাকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা, সেটি বন্ধ করতে হবে। সামরিক আগেও ছিল এগুলি, বাট সাম্প্রতিককালে এই প্রবণতা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এইসব কিছু সব নিয়ন্ত্রণের জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। রাজনৈতিক সরকারের নানা সীমাবদ্ধতা আছে। আপনি 2 নম্বর ধরুন, দেশে কিন্তু কোনো বিনিয়োগ নেই। প্রতি বছর অনেক যুবক কিন্তু শিক্ষা জীবন শেষ করে বেরোচ্ছে, তারা কাজ চায়, কিন্তু এখন কিন্তু কোনো বিনিয়োগ নাই, দেশি বিনিয়োগও নাই, বিদেশি বিনিয়োগও নেই। কারণ তারা দেখতে চায় স্থিতিশীল সরকার। এই সরকার কতদিন আছে এটি কিন্তু অনুমান করাই যায় না। যদি তারা ফেব্রুয়ারি নির্বাচন চলে যায়, বাট যারা বিনিয়োগ করবে তারা কিন্তু এটি চিন্তা করে। আর বিনা ভোটে ক্ষমতায় থাকার খুব সুখকর অভিজ্ঞতা কিন্তু আমাদের নাই। কারণ 2 বছর যারা দেশ চালিয়েছেন বিনা ভোটে, অবস্থা এমন হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। এই মইনুদ্দিন, হুম। ফখরুদ্দিন, সবাই কিন্তু শুনি বিদেশে বার্গার বিক্রি করে, নানা কথা মানুষ বলে। তো এই যে এখন যারা আছেন, তারা খুব সম্মানিত ব্যক্তি, এবং এর যিনি প্রধান, তিনি শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী একজন সম্মানিত ব্যক্তি। সুতরাং তারা এই ঝুঁকি নেবেন বলে আমি মনে করি। এখন তো নানা কিছু নিয়ে নানা সমালোচনা হচ্ছে, এবং যৌক্তিক সমালোচনা। এখন ধরুন দ্রব্যমূল্য, মানুষ কিন্তু বাজারে যেতে পারে না, পণ্যে হাত দিতে পারে না, এত গরম, এত দাম। সুতরাং এসব যদি নিয়ন্ত্রণ করতে হয়, এসব যদি ঠিক অবস্থানে আনতে হয়, তাহলে কিন্তু একটা রাজনৈতিক সরকার লাগবে। রাজনৈতিক তা সরকার, আপনি আমি দেখুন যে আমি যে একটু কথাটা শেষ বলতে করি। চাচ্ছিলাম, হ্যাঁ জি, বলেন জি, বলেন প্লিজ। এই যে প্লিজ। এই যে স্থানীয় সরকার, যে মেম্বার, চেয়ারম্যান, এই যে ইউনিয়ন কাউন্সিল আছে, উপজেলা পরিষদ আছে, এগুলো কিন্তু এখন কোথাও কোনো, কি বলে, যে চেয়ারম্যান বা মেম্বার যারা ছিলেন নির্বাচিত, তারা কিন্তু এখন আসতে পারছেন নির্বাচিত, বিনা ভোটের নির্বাচনকে জিতে। এর কারণে কিন্তু গ্রামের সাধারণ মানুষের নানা ধরনের সংকট হচ্ছে, নানা সমস্যা পড়তে হচ্ছে। চারিত্রিক সার্টিফিকেট, আরো ইউনিয়ন কাউন্সিল তো এখন অনেক কিছু হয়, সেগুলো থেকে রাইট। বঞ্চিত হচ্ছে। এই যে, সুতরাং নির্বাচন দিয়ে আগে একটি সরকার, একটি নির্বাচিত সরকার আসলে, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রকৃত প্রতিনিধি, নট লাইক আওয়ামী লীগের প্রতিনিধি, বিনা ভোটে শুধু আমি টাকা দিয়ে নেতাকে ম্যানেজ করলাম, নেতা আমাকে প্রতীক এনে দিলেন এবং আমি নির্বাচন জিতে, কোনো ভোট টোট কিছু নেই, এরকম না। যদি প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন হয়ে আসে, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সংকট কেটে যাবে। আচ্ছা, আমি এই যে প্রসঙ্গটা নিয়ে আজকে খুব আলোচনা হচ্ছে, এই যে রাজনীতির ভাষা, পরস্পরকে বুলিং করার যে একটা টেন্ডেন্সি, তো এই বিষয়টা আমাদের রাজনীতির জন্য কি ইতিবাচক কোনো ইঙ্গিত বহন করছে? ভয়াবহ ইঙ্গিত বহন করছে। আপনি কদিন ধরে দেখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি এবং বিএনপির মহাসচিব, তারা বলেছেন দেশে এক ধরনের কি মৌলবাদের বিস্তৃতি ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে। আপনি দেখুন,
আপনি ফজলুর রহমান সাহেব, তিনি একসময় ছাত্রলীগ করতেন, এখন তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। তিনি মুক্তিযুদ্ধের প্রশ্নে অনেক কথা বলছেন। কারণ আমরা এই 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 জেনারেশনের দিকে মহিউদ্দিন জাহাঙ্গীরকে বলা হয় দেশদ্রোহী, আর পাকিস্তানে যিনি মারা গেছেন এই আপনি প্রজন্মটিকে বুঝতে পারবেন কিন্তু যে তাদের মেন্টাল মেকআপটা কেমন, অনেক বুঝতে পারবেন। তো তিনি বলেছেন মুক্তিযুদ্ধের প্রশ্নে অনেক কথা বলেছেন, হয়তো ফাঁকে দুই একটি কথা এই যারা আন্দোলন করেছে, যারা এই শুধু ৩৬ দিন আন্দোলন করে পুরো ক্রেডিট নিতে চায়, তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন তিনি। এই জন্য তার বাড়ি গিয়ে মব সৃষ্টি করতে পারে। তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, হি ইজ মোর দ্যান 75, এটা তো একটা সম্মানও আছে, তিনি একজন মুক্তিযোদ্ধা। এখন যদি আমার সব সব ক্ষোভ মুক্তিযুদ্ধের উপর গিয়ে পড়ে, তাহলে তো হবে না। যেমন ঢাকা বিশ্ব, আজকে আমি ঢাকা বিশ্বকে ধন্যবাদ দিতে চাই, নির্বাচন যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস কোন ব্যক্তি সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করতে পারবেন। আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় রাতে সাধারণ ছাত্রের ব্যানারে মিছিল করে তারেক রহমান এমন সব গাল, নিশ্চয় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন চলেছে। এখন দেখুন সাধারণ ছাত্রের ব্যানারে, ছাত্রছাত্রীর ব্যানারে রাতে নেমে যায়, আপত্তিকের ভাষায় মানুষকে গালাগালি করা হয়। এই যে ফজলুর রহমান সাহেবকে চিন্তা করুন, তিনি প্রাণ ভয়ে সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি প্রাণ নাশের হুমকি পাচ্ছেন, শুধু দেশ থেকে না বিদেশ থেকে। এটা তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না। এখন যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা হচ্ছে যে ফ্যাসিস্টের দোষর। আপনি লক্ষ্য করবেন অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে। সুতরাং এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এই একটি জেনারেশন, আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে, আমি কেন জানি না, তারা কেমন, আপনি পোস্ট গুলো দেখবেন, কোন সংহতির বিষয় তাদের মধ্যে নেই। বিরোধ কিভাবে দেখুন, এক স্বৈরাচারকে বহু কষ্ট করে আমরা বিদায় দিয়েছি, এখন এক ধরনের স্বৈরাচার হচ্ছে, আমি যা ভাববো এটাই চূড়ান্ত, এর বাইরে এরকম কথা। এটা তো এক ধরনের ফ্যাসিস্ট আচরণ, তাই না? এগুলো কিন্তু হচ্ছে। এখন এসব দমন করতে হলে আমার কালচারালি চেঞ্জ দরকার। একটু জেনারেশন কিন্তু কালচারালি খুব উইক হয়ে গেছে। তাদের কি বলে, তাদের নিশ্চয়ই আপনি ওই খালেদ হোসেনের বই আছে কাটরে আনার, এই যে আফগানিস্তানে কিভাবে আস্তে আস্তে তালেবানরা ক্ষমতায় আসছে, কি তারা করছে, আমরা তো অনেকে শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ সেদিকে যাচ্ছে কিনা। বাট আমরা চাই একটা জিনিস আপনি খেয়াল করবেন, এটা কিন্তু আমি আসলে অন্যদিকেও দেখছি না। আপনি যে ঐক্যের কথা বললেন, জাতীয় ঐক্যের কথা, এটা আমি সবসময় বলি যে জাতীয় ঐক্য ছাড়া কিন্তু জাতীয় অগ্রসর হতে পারে না। কিন্তু এখন কি সেই বাস্তবতাটা আমি ব্যক্তিগতভাবে খুবই আশা করেছিলাম ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা সেই জাতীয় ঐক্যটা আমরা করতে পারবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা সেটা আসলে অনেক দূরের ব্যাপার হয়ে যাচ্ছে। মানে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল বলি, যে রাজনৈতিক ভাবে যে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ করতো এক সময়, তারা রাজনৈতিক কর্মকাণ্ড তাদের নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের জীবনযাপনও কিন্তু আতঙ্কের মধ্যে সবসময় তারা থাকতে হচ্ছে, বাইরে থাকতে পারছে না। কিন্তু এটা কেন? তাদের তো নিরাপত্তা দেওয়া উচিত ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি তো মনে করি এদের কথা বলতে না দেওয়ার আমরা নেতিবাচক ফলটা কিন্তু দেশের বাইরে দেখতে পাই। এই যে মাহফুজ আলমকে ওখানে তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো, এটা কি আমাদের পৃথিবীর কাছে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মান সম্মানকে বাড়ালো? বা এটা তো একই জিনিস। এর আগে জনাব আসিফ নজরুল, তাকে কিন্তু হেনস্থা করার চেষ্টা করা হয়েছে বোধহয় জেনেভায়, হ্যাঁ, এটা তো সুইজারল্যান্ড, এটা তো আমরা প্রত্যাশা করি। বাট এই সংস্কৃতি আগেই আছে। আমি অনেকবার জাতিসংঘ কভার করতে গিয়েছি, যখন যে প্রধানমন্ত্রী থাকে, বিরোধী দল দ্বারা থাকে, প্রধানমন্ত্রী যেদিন জেএফকে বিমানবন্দরে যান নিউ ইয়র্কের, সেদিন কিন্তু দলগুলো দুপাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেয়। এক দল তাকে স্বাগত জানান, আর এক দল তাকে কি বলে, তার বিরোধিতা করে যে তিনি যেন না আসতে পারেন। এটা বাঙালি সংস্কৃতি। আমার মনে হয় ইভেন ভারত, পাকিস্তান, আমাদের তো এই উপমহাদেশের দেশের বাইরে কিন্তু তাদেরও এরকম কোনো রাজনৈতিক শাখা আছে বলে আমি 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 দেখিনি। কিন্তু যেমন জাতিসংঘে আমরা যখনই যাই, আমরা দেখেছি এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বহু মানুষ কি বলে বিক্ষোভ করেছে, এবং নিউ ইয়র্কের পুলিশ একদম দাঁড়িয়ে থাকতো। ওখানে তো অন্য ধরনের কালচার। তো এগুলো আসলে দেশের জন্য কোনো ভালো ফল বয়ে আনতে পারে না। আর এগুলো তো সারা বিশ্বে এগুলো প্রচার হয়। আমাদের দেশের মানুষ অনেক জায়গায় কিন্তু ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। আমি শুনলাম যে ভিয়েতনাম, মোটামুটি আমাদের পর্যায়ের দেশ, সেখানে কি বাংলাদেশের মানুষকে এখন ভিসা দিচ্ছে না। এইসবের ফলেই তো হচ্ছে এগুলি। এই এখন ব্যাংকক যাবেন আপনি, ব্যাংকক তো আপনি থাকতে যাবেন না, কিন্তু ব্যাংককে ভিসা পেতে কিন্তু আপনার আমেরিকার ভিসা পাওয়ার চেয়ে কঠিন এখন। এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষ, বিশেষ করে যারা বাইরে যান, তারা যায় নানা অপকর্মের সাথে জড়িত হন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
সুতরাং এগুলো তো আমাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না, বাট মানুষকে সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস খান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের দেশের যে বর্তমান অবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং মানুষের রাজনীতির যে নতুন ধারা আমরা দেখতে পাচ্ছি অশ্লীল বাক্য প্রয়োগের মাধ্যমে, সেসব বিষয়ে জনাব ইলিয়াস খানের মূল্যায়ন আপনাদের কেমন লাগলো? জনাব রাহাত মিহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আশা করি আপনাকে আপনি আমাকে ধন্যবাদ। শুনতে পাচ্ছেন। জি। আমি শুনতে পাচ্ছি। আপনি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটা লম্বা ভূমিকা দিলাম এবং সেই ভূমিকায় সাপ্রিবাদ নামক একটা শব্দ ব্যবহার করলাম, যে শব্দের অর্থটা আমি আপনার কাছ থেকেই আজকে কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে নিয়েছি। আমি নিজে জানতাম না আসলে সাপ্রিবাদ জিনিসটা কি। আমরা এই সাপ্রিবাদ দিয়ে পরে আলোচনা করব। আগে বরং আমরা এই যে রাস্তায় নেমে যে আন্দোলন করাটা, আজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং শিক্ষক এবং প্রকৌশলীদের যে আন্দোলন, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি এই আন্দোলনটা সম্পর্কে নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি শুরুতেই একটা কথা বলাটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে দেখেন, আহ উন্নত উন্নত দেশ নয়, মানে একদম ডেভেলপ কান্ট্রি নয়, বাংলাদেশের আশেপাশের বা একটু উন্নত যে সকল দেশ আছে সে সকল দেশেও আপনি যদি কখনো যান, সেই সকল দেশের প্রধান ইন্টারসেকশন বন্ধ করে আন্দোলন হচ্ছে, মানুষকে আটকে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এটা একটা অকল্পনীয় দৃশ্য। এটা আপনি দেখবেন না, এটা 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 অসম্ভব বিষয়। তো প্রথম কথা হচ্ছে যে আসলে রাস্তা বন্ধ করে, প্রধান সড়ক বন্ধ করে আন্দোলন করার যে রীতিটা বাংলাদেশে চালু হয়েছে, যাকে আমি অপসংস্কৃতি বলবো, যাকে আমি এক ধরনের সন্ত্রাসবাদ বলবো, সেটা আসলে বন্ধ হওয়া প্রয়োজন। এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এটা হেফাজত হোক, এটা শাহবাগ হোক, এটা আপনার গণজাগরণ মঞ্চ হোক, এটা যে যাই হোক না কেন, আপনি দেশের অন্য কোনো নাগরিকের চলাচলের পথ আটকে তাকে জিম্মি করে কোনো কিছুর জন্য চাপ দিতে পারেন না। এটা অন্যায়, এটা করা যাবে না। দেখেন, একটা দৃশ্য আপনি আপনি হয়তো অনলাইনে দেখেছেন, যে যখন এই জল কামান দেয়া হচ্ছে, জল কামান দিয়ে মারছে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আপনার মারামারি কাটাকাটি চলছে, একটা ছেলেকে, একটা ফুটপাতের উপরে তার সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পরে একটা ছেলেকে একদল পুলিশ একসাথে যেভাবে পিটিয়েছে, একেবারে দল ধরে, আপনি বিশ্বাস করেন আমার 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 হৃদয়টা কেঁপে উঠেছে। আমি আমি আবারও বলছি, নিশ্চয়ই নিশ্চয়ই হয়তো আইন ভেঙে যমুনার দিকে যাওয়াটা হয়তো অন্যায়, পুলিশ হয়তো অ্যাকশন নিয়েছে, সেটাও হয়তো পুলিশের দিক থেকে ঠিক আছে একদিক থেকে। কিন্তু এইভাবে এইভাবে মারা, এইভাবে আপনার বল প্রয়োগ করা, আবার সন্ধ্যার সময় যে তার জন্য মাপ চাওয়া, আমি আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। এই কিছুক্ষণ আগে আজকে সন্ধ্যার সময় ঢাকা পুলিশ কমিশনার যে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন, মাপ চেয়েছেন। আমার কাছে মনে হয় কি জানেন, এই সরকারের অনেকগুলো দিক আছে, অনেকগুলো দিকের মধ্যে একটা খুব সফলতার দিক আছে। এই সরকার আপনার দুঃখ প্রকাশে আর মাপ চাওয়াতে চ্যাম্পিয়ন। ধরেন কিছু না হলেই মাপ চাবে, কিছু না হলেই দুঃখ প্রকাশ করবে, কাজের বেলায় ঠনঠনা। এই সমস্যাটা যে আজকে এই পর্যন্ত আসলো, এত দূর পর্যন্ত আসলো, এবং আপনার সাথে এখন কথা বলছি, আগামীকাল দিনের বেলা সারা দেশে এই শিক্ষার্থীরা আপনার ব্লকের কর্মসূচি পালন করবে, তাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সারাদিন কি ঘটবে না ঘটবে আমি জানি না। এই সমস্যাটা সমাধান করার জন্য কার্যকর উদ্যোগ কেন আগে নেওয়া হলো না? আবার দেখেন, খুব ইন্টারেস্টিং, এই সমস্যার সমাধান করার জন্য আপনার একটা কমিটি গঠন করে দেওয়া হলো। খুব সম্ভবত সেই কমিটিতে শিক্ষা উপদেষ্টা ছিলেন না। আমি তো রিজওয়ানা হাসানকে দেখলাম, আর ওই যে সড়ক পরিবহনের যিনি উপদেষ্টা মহোদয় আছেন তাকে দেখলাম। শিক্ষা উপদেষ্টার কথাই আমার জানা নেই। তাহলে সমাধান হবে কিভাবে? আপনি তো সমাধান করার জন্য কার্যকর কোনো উপায় বের করতে পারছেন না, সমাধান করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না। যেখানেই যাচ্ছেন গুগলেট পাকায় ফেলছেন, আর কি করছেন, কিছু করতে না পেরে এসে ঘুরে এসে আপনি মাপ চাচ্ছেন, দুঃখ প্রকাশ করছেন। আপনাকে মাপ চাওয়ার জন্য, দুঃখ প্রকাশ করার জন্য ওই চেয়ারে বসানো হয়নি। আপনাকে সমস্যার সমাধান করে মানুষের ন্যায্য অধিকার বা প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ওখানে বসানো হয়েছে। আমরা চাই না আপনি জি প্রতিদিন মাপ চাচ্ছেন, ক্ষমা চান। জি, আপনার কথা পরিষ্কার। আমি আরেকটা প্রসঙ্গ আপনাকে ভূমিকাতে আমি বলেছিলাম যে আজকের তো সর্বশেষ আন্দোলন, এবং প্রথম আন্দোলনটা ছিল আউটসোর্সিং নিয়ে। আউটসোর্সিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকে বোঝেন না যে এটা আসলে কত অমানবিক একটা কাজ বাংলাদেশে চলছে। দেশে একটা শ্রম আইন আছে, আমি যদি শ্রম দেই,
আমি সেই শ্রমের বিনিময়ে আমি কি পাবো কি পাবো না সেটা গভর্নমেন্ট আইন করে দিয়েছে। এটা এই দেশের মানে ল অফ ল্যান্ড বলতে পারেন আপনি, এই মাটিতে কাজ করে হতে হবে। তো আউটসোর্সিং তো শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক। একটা আমি আমার প্রতিষ্ঠানে একটা লোক নিব, সেদিন আমি একজন ঠিকাদার নিয়োগ করব, ঠিকাদারকে আমি কমিশন দিব, এবং ঠিকাদার ওই লোকগুলির সঙ্গে কি আচরণ করছে সে আচরণ কিন্তু শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না এটা দেখারও কেউ নেই। তো এই যে মানুষের মানে আপনার শ্রমকে মানুষকে জিম্মি করে দেওয়া আরেকটা সুবিধাবাদী গোষ্ঠীর কাছে, এটা নয় আগের গভর্নমেন্ট করেছে, কারণ তাদের নিজস্ব কিছু পান্ডা ছিল, সে পান্ডাদেরকে টাকা পাইয়ে দেওয়ার জন্য তারা এটা করেছে। 1 বছর তো হয়ে গেল, এরকম একটা কালো আইন এখন কিভাবে থাকে এটা যদি আপনি একটু বলতেন। আমি আমি আপনাকে খুব ছোট্ট করে বলি, দেখেন আমি আমি এই বিষয়ে কিছু লেখাও আমি একটু পড়ার সুযোগ হয়েছে, আমি পড়েছি। আমার কাছে শুরু থেকে মনে হয়েছে এই সরকারটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার এলিট যারা তাদেরকে রিপ্রেজেন্ট করে। এই সরকারে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা হচ্ছে সমাজের উঁচু শ্রেণীর মানুষ। দেখেন, এটা একটা এমন একটা ইউনিক সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, যারা আপনার বাংলাদেশকে একেবারে বদলে দিতে পারতেন, বাংলাদেশকে আপনার অন্য জায়গায় নিয়ে যেতে পারতেন। আপনি আমাকে বলেন তো, এই সরকারে ধরেন শ্রমিক রাজনীতি করেছেন, শ্রমিক সংগঠন করেছেন, শ্রমিকদের পালস ভালো বোঝেন, গরিব মানুষকে ভালো বোঝেন, গরিব মানুষের হাঁড়ির খবর ভালো জানেন, এমন কোনো প্রতিনিধি এই সরকারে আছে? নাই। এই সরকার হচ্ছে এলিটস দিয়ে ভরা, আর কিছু লোক আছে একদম অযোগ্য দিয়ে ভরা, যাদেরকে আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শুধুমাত্র কোন একটা পুরস্কার দেবেন বলে বা নিজের পক্ষে রাখবেন বলে কিছু লোককে এখানে নিয়োগ দিয়েছেন। ডেফিনেটলি কিছু খুবই যোগ্য মানুষ আছেন, তাদেরকে আমি সম্মান জানাই। কিন্তু দেখেন, এই সরকারে শ্রমিকদের কোনো প্রতিনিধি নেই যারা শ্রমিকদের বিষয়গুলো খুব ভালো বুঝবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এই সরকারে গরিবদেরও কোনো প্রতিনিধি নেই যারা গরিবের কথা ভালো বুঝবেন। আপনি খুব ছোট্ট করে বলে দেখেন মাসুদ কামাল সাহেব, আমি 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 মানুষের জীবনযাত্রা একটু দেখার চেষ্টা করি। আপনি ঢাকা শহরে যখন রাস্তায় নামেন, যদি শহরের কোনো মোড়ে যান, তখন যে দেখবেন যে সকল মানুষ আপনার রাইড শেয়ারিং এর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের চেহারার দিকে একবার তাকাবেন। তারা তীর্থের কাকের মতো অপেক্ষা করে যে আপনি তার বাইকে চড়বেন বলে। এবং দেখবেন এই সংখ্যাটা কি পরিমাণে বেড়ে গেছে। আপনি দেখবেন এই ঢাকা শহরে শুধুমাত্র নামকা ওয়াস্তে ভাঙাচোরা একটা অটো রিক্সা নিয়ে কত মানুষ প্রত্যেকদিন জীবিকার জন্য নামছেন। কেন? নানা কারণে এই মানুষগুলো কর্ম হারিয়েছেন, নানা কারণে এই মানুষগুলো আপনার তাদের যে সেটেল যে কর্ম ছিল সেই কর্ম তারা কন্টিনিউ করতে পারেননি। ডেফিনেটলি এর মধ্যে হয়তো অনেকে এই আউটসোর্সিং ওয়ার্কিং এর ফাঁদে পড়ে যারা চাকরি হারিয়েছেন, এবং আউটসোর্সিং এর নতুন আইন হওয়া, নানা ধরনের মেকানিজম করার মাধ্যমে তাদেরকে আরো বিপদে ফেলা, এই যে আরো বিপদে ফেলার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে পড়ে অনেকেই হয়তো সেই জায়গাতে আর হচ্ছে আপনার কাজ করার সুযোগ পাচ্ছেন না। ফলে আমাদের সমাজে অভাব অনটন এবং দারিদ্র্য সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে। আমি জাস্ট ছোট্ট একটা রিপোর্ট আপনাকে দেখাই, আমি আমার কাছে দৈনিক প্রথম আলো, এই রিপোর্টটাকে খুব স্পষ্ট করে বলা গেছে এখন আমরা দারিদ্রতার হার বেড়ে 28% চলে আসছি। 4 জন ব্যক্তির মধ্যে একজন মানুষ এখন দরিদ্র, তাদের মধ্যে অতি দরিদ্রের সংখ্যাও আছে। তো আমার দেশ তো ভাই, আমার আমার প্রধান উপদেষ্টা নোবেল প্রাইজ পেয়েছেন 2006 সালে, খুব সম্ভবত আমি যদি ভুল না হই। তখন তিনি বলেছেন দারিদ্রকে তিনি জাদুঘরে পাঠাবেন। জাদুঘরে পাঠানোর দরকার নাই, তিনি এখন দায়িত্বে আছেন। আমি তো ভাই এটুকু কামনা করি, গরিবদের কথা, দরিদ্রদের কথা, দরিদ্রদের কষ্ট তিনি একটু ভালো করে বুঝবেন। যতটুকু সম্ভব তাদেরকে তিনি সহযোগিতা করবেন, যতটুকু সম্ভব তাদের স্বার্থ দেখবেন। কিন্তু আমি তো উল্টো চিত্র দেখি। আমি দেখি এখানে শুধুমাত্র এলিট শ্রেণীর স্বার্থই সংরক্ষিত হচ্ছে। বিশেষ করে এনজিও এলিট যারা, তারা যা চাচ্ছেন সব রাতারাতি কার্যকর হচ্ছে। কিন্তু এই গরিব মানুষদেরকে আপনি যদি এই শ্রমিকদের কথা বলেন, যারা আউটসোর্সিং এর ফাঁদে পড়েছেন, চাকরি হারাচ্ছেন, টাকা পয়সা নষ্ট করছেন, তারাও কিন্তু দিনে দিনে আরো দরিদ্র হয়ে পড়ছেন। এটা এটা জি ভালো নয় দেশের জন্য। জি, আমি এখন এই শেষ প্রসঙ্গে আসি, যেটার আসলে শব্দার্থটা আমি জানতাম না, আপনার কাছ থেকে জেনেছি। সেটা হলো সাপ্রিবাদ। এই সাপ্রিবাদ জিনিসটা আসলে কি এবং এটার কি প্রভাব আপনি দেখছেন এই সময়ে, এই মুহূর্তে? দেখেন মাসুদ কুমার সাহেব, আমি আমি খুব সামান্য একজন শিক্ষক। হ্যাঁ, আপনি খুব মজার একটা প্রসঙ্গ তুলেছেন, আমি আপনার সঙ্গে আলাপ করছিলাম। আমি খুব সামান্য একজন শিক্ষক। আমি সমাজটাকে নানাভাবে একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ওকে, এটা দেখতে যে আমি এখন দেখছি আমাদের এই সমাজে, হ্যাঁ, ধরেন প্রকাশ্যে
এমন সব অশ্লীল শব্দ ইয়াং ছেলে পেলে, তরুণ ছেলে পেলে, শিক্ষার্থীরা ব্যবহার করছেন, এটা শুনে রীতিমতো আমাদের আপনার কলিজা কেঁপে উঠছে। আমরা দেখতে পাচ্ছি, ধরেন আমি একটা খুব সহজ করে বলি, আমরা আমরা অগাস্ট মাসে আছি। ধরে নেন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনকে আপনি পছন্দ করেন না। ধরে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি ফ্যাসিবাদ, বা আমি বলবো আংশিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠার একজন আইকন হিসেবে মনে করেন। সব ঠিক আছে, আমি আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল, আপনার মতামতের প্রতি। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের ইতিহাসে তো এই ভদ্রলোকের একটা অবদান আছে, সেটা তো অস্বীকার করতে পারবেন না। আপনি আমাকে বলেন তো, সেই ভদ্রলোকের মৃত্যু দিনে, যাকে হত্যা করা হয়েছে 15 আগস্ট, সেই দিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা আপনার গান বাজিয়ে ডিজে নাচ নাচছে, এটাকে আপনি কি বলবেন? এটা আপনি কোন 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 আপনার কাঠামোতে এটাকে আপনি এন্ডোর্স করবেন? এটি কোন সংস্কৃতি? আপনি আমাকে বলেন, যদি যদি ধরে নিলাম এখন যারা ক্ষমতাসীন বা ক্ষমতায় আসবেন, তারাও তো ক্ষমতায় 5-6 বছর থাকবেন বা 10 বছর থাকবেন, হ্যাঁ। তারপরে যদি ধরেন এখনকার যারা ক্ষমতাহীন, যারা তারা যদি কখনো ক্ষমতায় আসেন, এবং বর্তমানে এরপরে যারা ক্ষমতাসীন হবেন রাজনৈতিক দল, তাদেরও তো রাজনৈতিক প্রধান পুরুষ আছেন বা আইকন আছেন। তাদের মৃত্যু দিনে কেউ যদি আপনার ডিজে গান বাজায়, কেউ যদি নাচানাচি করে, আপনার ভালো লাগবে? বা ধরে নেন, আমি আপনাকে ছোট্ট করে বলি, আমার বাইরে শব্দ হচ্ছে, ছোট্ট করে বলি আপনার, যদি যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে বিশ্বের কেউ যদি দেখে যে ওয়ান অফ দ্য ইউর ফাউন্ডিং ফাদার্স, আমি বলছি না আপনাকে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতেই হবে, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু বঙ্গবন্ধু তো আমাদের ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স মাস, এটা তো আপনি বুঝতে পারবেন না। সেই ফাউন্ডিং ফাদার্স এর মৃত্যু দিনে, হত্যাকাণ্ডের দিনে আপনি ডিজে গান বাজিয়ে নাচছেন, এই কথা যদি সামান্য সভ্য দেশের কেউ জানে বা জানতে পারে, তারা আপনাকে আমাকে কি বলবে? আমার কাছে মনে হয় আমরা আংশিক ফ্যাসিবাদ, আমি আপনাকে ছোট্ট করে বলি, শেখ হাসিনার রাজত্বকাল বা শেখ হাসিনার সময়কালটা কিন্তু পুরোপুরি ফ্যাসিবাদ কিনা সেটা নিয়ে তর্ক আছে। ডেফিনেটলি ফ্যাসিবাদের এলিমেন্টস ছিল নিঃসন্দেহে। এই ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে, ফ্যাসিবাদকে তাড়িয়ে, আপনি কি বাংলাদেশে এই যে ছাত্রীবাদ, যাকে আমি 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 একটা শব্দ আমি বলার চেষ্টা করছি আর কি, হ্যাঁ, এই যে ছাত্রীবাদকে আপনি কি প্রতিষ্ঠা করে দিবেন? এবং দেখেন এই ঘটনাগুলো ঘটছে, কেউ কিছু বলছে না, সরকারের কেউ কিছু বলছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী কেউ কিছু বলছে না, শিক্ষাবিদরা কেউ কিছু বলছে না। একজন মুক্তিযোদ্ধার বাড়ির সামনে যে একটা মেয়ে অকথ্য ভাষার প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, ধরে নিলাম তাকে আপনার পছন্দ না, ধরে নিলাম তার অবস্থা আপনার পছন্দ না, একটা মেয়ে তার প্রাইভেট পার্ট নিয়ে, পার্টের কথা বলে, সে কি এইভাবে নিয়ে দাঁড়াতে পারে? আমি তো এই দেখে, এই স্লোগান শুনে আমার তো হার্ট অ্যাটাকের মতো অবস্থা। এগুলো কি করছি আমরা এই সমাজে? এবং আমরা কেউ কিছু বলছি না। কোন উপদেষ্টা, কোন দায়িত্বশীল ব্যক্তি কাউকে বলতে শুনেছেন এই যে অকথ্য গালিগালাজ, এই যে ধরেন নিম্ন রুচির প্রতিশোধ পরায়ণ অ্যাক্টিভিটি যে করছে তারা, কাউকে কিছু বলতে শোনাচ্ছেন যে বাবা তোমরা প্রতিবাদ করো, ঘৃণা জানাও, ঠিক আছে, কিন্তু নট দিস ওয়ে, দিস ইজ নট দ্য ওয়ে। এটা তো হতে পারে না। এটাই চলছে। খুবই দুঃখজনক। অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আহ, প্রিয় দর্শক, আপনারা শুনলেন আহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজের বিশ্লেষণ, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন। আমি আসলে একটা কথাই বলি যে বাংলা ভাষার নতুন নতুন শব্দ আসতেই পারে, সেগুলি ভাষাকে সমৃদ্ধ করে, কিন্তু আমরা এমন এমন শব্দ পাচ্ছি যার অর্থ আমাদেরকে লজ্জিত করছে। আমরা কেন এরকম করছি? যে দুটো ঘটনার কথা উনি উল্লেখ করলেন, একবার ভাবুন আপনি এবং আমি, এটাও আমার কাছে অদ্ভুত লাগে। এই ছেলে মেয়েদেরও তো সংসার আছে, ঘর সংসার আছে, পিতামাতা আছেন। তাদেরকে আপনারা একবার জিজ্ঞাসা করে দেখবেন যে তার সন্তানের এই আচরণটা ওনারা কিভাবে নিয়েছেন। আমাদের এই দেশের তো একটা কালচার আছে, বাঙালি কালচার বলি আমরা। আমাদের কালচারে কি এটাকে শোভন বলা হয়? আমার মনে হয় এইসব নিয়ে আমাদের চিন্তা করার সময় আছে এখনো। আপনারা ভাবুন, আপনার সন্তানরা কি করছেন, কোথায় যাচ্ছেন, কি বলছেন, কি কথা উচ্চারণ করছেন, একজনকে সমালোচনা করতে যে কতটা অশ্লীলতার মধ্যে ঢুকে যাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।